দালাল ভারতে কিন্তু বাংলাদেশে একটা দালাল পাবেন না, কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে 18 কোটির মধ্যে 1 কোটি পাবেন আমরা ভারতীয় দালাল। এরা এরা ভারতের ব্যাপারে কথা বলবে, কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কথা বলবে না। আর বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বললে আপনি বলবো যে এরা পাকিস্তানি বলে দিবে, আপনাকে এটা একটা লাগাই দিবে আপনার উপরে। তো এরা কি বলছে না বলছে এগুলো আমাদের কংগ্রেসে আনার দরকার নাই। আমি বলবো পাকিস্তান কেন, যার সাথে আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশকে টিকে থাকার জন্য, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনার কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে কিন্তু সাহস নাই, আপনি তো নার্ভাস হয়ে যাবেন। কিন্তু আপনার যদি মনোবল থাকে, আলি আলি করে দেখেন হযরত যখন মক্কা বিজয় করছে কয়জন ছিল, তাদের এখানে অনেক সৈন্য ছিল। তো মুসলমানদের ইমানি জোট যেটা আছে এখনো যদি আমাদের ইকুইপ করে, আমরা যে কোনো ওয়ার্ল্ডের অনেক ইয়ের সাথে আমরা কম্পিট করতে পারি। কিন্তু হাসিনা কিছু লোকরা ইফিশিয়ান্ট লোকেরা আনে নাই, যার পরিপ্রেক্ষিতে এখন আজকে হযবরল অবস্থার পর আমাদের কোনো একটা ইনস্টিটিউশন কাজ করতেছে না। এই প্রথম পাকিস্তানের একের পর এক জেনারেল বাংলাদেশে আসতেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনিও এসেছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের থেকে একজন একজন ধর্মীয় নেতা আসছেন, কি যেন নাম আমি জানি না তার। এবং আপনাকে আমি যদি দেখাই যে এখানে প্রথমবারের মতো বাংলাদেশি পাইলটদের প্রথমবারের মতো পাকিস্তানে উচ্চমানের যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে লিখেছে যে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং টেকনিক্যাল স্টাফরা 1971 সালের পর প্রথমবার পাকিস্তানে উন্নত যুদ্ধ বিমান প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে ফাইবার কনভার্সন, এরিয়াল ট্যাকটিক্স এবং বিমান রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে। তো এখন আমার কথা হচ্ছে যে, মনে করেন যে ভারত পাকিস্তান তো শত্রু রাষ্ট্র আমরা জানি। তাহলে যদি বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে এত দরমরম সম্পর্ক হয়, এটা তো ভারত ঠিক মতো নিবে না। এখন সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে অনেকে বলে যে পাকিস্তানের সঙ্গে আমাদের 71 সালে যুদ্ধ হয়েছে, সে হয়েছে, বেশিরভাগই আওয়ামী লীগের লোকেরা বলে, সেই পাকিস্তানের সঙ্গে আমাদের এইরকম প্রতিরক্ষা উন্নয়ন, সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য উন্নয়ন টাকা চোখে দেখছে। ধন্যবাদ। দেখুন, বন্ধু চিরদিন কেউ শত্রু হয় না, চিরদিন কেউ বন্ধুও থাকে না। আজকে বন্ধুত্ব আছে, কালকে আপনার লোকের বন্ধুত্ব শত্রুতে পরিণত হতে পারে, গোলাগুলি হইতে পারে, মার্ডার হইতে পারে। প্রতিবেশীর সাথে হয় না? তা আমার বিল্ডিং এর আমি ওয়াল করে আমি আমার প্রোটেকশনের জন্য করবো, প্রতিবেশী কেন এটা আপত্তি করবে? আমি তো ইন্ডিপেন্ডেন্ট, আমার জায়গায় আমি করতেছি। তা আমার রাষ্ট্র সুরক্ষার জন্য আমার কোথায় কোথায় ট্রেনিং করতে হবে, এটা কি ভারতের সাবঅর্ডিনেট কান্ট্রি? আমরা তারা কেন কনসার্ন ব্যক্ত করবে? তারা যে রাফাল কিনতেছে, তারা যে অত্যাধুনিক অস্ত্র কিনতেছে, সেখানে কি আমরা কোনো কনসার্ন দিছি? আমরা কোনো কনসার্ন তো দিই না। আমাদের বার্মা আমাদের কিন্তু পাকিস্তানের একজন জেনারেল, যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিনি কয়েক মাস আগে বলেছেন যে এবার আমরা ভারতকে আক্রমণ করব, শুধু পশ্চিম থেকেই নয় পূর্ব থেকে আক্রমণ করব। হোয়াট ডাজ হি মিন বাই দ্যাট? পূর্ব থেকে ওরা দেখেন, ওদের যুদ্ধ কৌশলগত, যুদ্ধের মধ্যে শুধু যুদ্ধ অস্ত্র যুদ্ধ হয় না, কিছু কৌশল যুদ্ধ আছে, কিছু বাক যুদ্ধ আছে। ওদের দেশ তো পূর্ব দিকে নাই। এখন ওরা বলতেছে আমরা পূর্ব থেকে আক্রমণ করব, আবার ভারত দেখতেছে যে ইউনূসের সঙ্গে পাকিস্তানের দরমরম সম্পর্ক। তাহলে কি ভারতের এটা মনে করা ভুল হবে যে পূর্ব দিক বলতে তারা বাংলাদেশেও ঘাঁটি করে সেখান থেকেও ভারতকে আক্রমণ করবে? না, তাহলে তো বার্মার সাথে যে ভারতের প্রধানমন্ত্রী গেলেন, এরপরে আমাদের ওখানে মুসলমানদের নিধন করলেন, এই যে রোহিঙ্গা দ্বারা চলে আসলো, তাহলে কি আমরা কি সন্দেহ করবো যে তারা উস্কানি দিয়ে আসছে? তারা তো কিন্তু, মোদী কিন্তু বলছিল গো হেড, আমাদের সমর্থন আছে, এটা বলছে, এটা পত্রপত্রিকা আসছে তখন। এরপরে তো মুসলমান নিধন হলো এখানে, তখন আমাদের যে রোহিঙ্গা এখানে 12-14 লক্ষ লোককে আমাদের উপরে চাপাই দেওয়া হলো। তো ও আসার পরে তো আরো বেশি লোক আসলো, তাহলে আমরা সেটা কি মনে করব? এক। দুই নম্বর হলো যে এখন পাকিস্তান কি বক্তব্য দিচ্ছে, পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ভারতে পাকিস্তান কি বক্তব্য দিচ্ছে সেটা তো আমাদেরকে চাপাইতে পারে না দোষটা। এটা পাকিস্তানকে জিজ্ঞাসা, ক্ষমতা থাকলে পাকিস্তানকে জিজ্ঞাসা করুক, পাকিস্তানের উপরে প্রতিবাদ করুক। তো সেটা তো তারা করতেছে না, না করে এখন গরিবের বউ সবার ভাবি। এখন আমরা একটু কম্পারেটিভলি দুর্বল আছে দেখে আমাদেরকে, আর আমার এখানে দালাল শ্রেণী সৃষ্টি আছে দেখে এরা ওদের তো দালাল। ভারতে কিন্তু বাংলাদেশে একটা দালাল পাবেন না, কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে 18 কোটির মধ্যে 1 কোটি পাবেন আমরা ভারতীয় দালাল। এরা ভারতের ব্যাপারে কথা বলবে, কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কথা বলবে না। আর বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বললে আপনি বলবো যে এরা পাকিস্তানি বলে দিবে, আপনাকে এটা একটা লাগাই দিবে আপনার উপরে। তো এরা কি বলছে না বলছে এগুলো আমাদের কংগ্রেসে আনার দরকার নাই। আমি বলবো পাকিস্তান কেন, যার সাথে আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশকে টিকে থাকার জন্য। কারণ ওদের অহরহ ওদের ক্যাবিনেটে বলতেছে, তারা ম্যাপ পরিবর্তন করতেছে, আমাদেরকে মশামাছির মতো তুলনা করতেছে। অমিত শাহ কি বলতেছে, দখল যে কোনো সময় করতে পারে আধা ঘন্টার মধ্যে, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তুমি কত করবে? তুমি শ্রীলঙ্কাতে হেলিকপ্টার নামছে, 31 জন সোলজার জ্বালাই দিছে,
তো আমরা তো শ্রীলঙ্কা থেকে অনেক স্ট্রং, মালয়েশিয়াতে তোমরা পালাই আসতে হয়েছো, এত সোজা না তো। এখানে 30 লক্ষ লোকের শহীদ হওয়ার পরে দেশ স্বাধীন করছে। হ্যাঁ, তোমরা না হলেও স্বাধীনতা হইতো দেশে। তোমরা তখন পাকিস্তানকে হাত ভাঙার জন্য আমাদের সহযোগিতা করছো, তোমাদের মতলবে সাহায্য করছো, একদম বন্ধু হিসেবে তো সাহায্য করো নাই আমাদেরকে। পাকিস্তানকে দুর্বল করার জন্য তোমরা আমাদেরকে সাহায্যের নামে বাণিজ্য করছো। তো এখন আমাদের এদের কথাগুলি আমাদের কংগ্রেসে আনার দরকার নাই। আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করার দরকার, বরঞ্চ আমাদের সরকারের উচিত হয়েছে যে আমাদের স্বাধীনতা উত্তর আমাদের অনেক পাওনা আছে, কারণ এই দেশের ইনকাম অনেক কিছু তাদের সেন্ট্রাল ব্যাংকে নিয়ে জমা রাখা হয়েছিল ডলার। তো আমাদের ওই সময়ের হিসাব নিকাশগুলি তো দেওয়া হয় নাই। আমার মনে হয় এই সরকার থেকে এটা আলোচনা করে যে ওদের যে অ্যাটম আছে, যে আমাদের 2-4টা অ্যাটম ওইটার বিনিময়ে যদি আনতে পারে, তাহলে বাংলাদেশ এমনি ইন্ডিয়া আর কোনো সময় এসব আর এরা এই ব্যাপারে আর কথাই বলবে না তারা। কারণ এরা আমাদের যুদ্ধ, আমাদের হয়তো ইকুইপমেন্ট কম আছে, কিন্তু আমাদের এখানে সোলজারেরা ওদের চেয়ে অনেক বেটার যোদ্ধা। তার প্রমাণ হলো যে আমাদের ওই যে ফজলুর রহমান বর্ডারে যখন বিএসএফ করলো, যার পরিপ্রেক্ষিতে তারা পিছনে লাগলো, বিডিআর এর নাম পরিবর্তন করলো, কারণ বিডিআর এর নাম শুনলে ওরা নার্ভাস হয়ে যেতেন। ফজলুর রহমান বলতে আপনি ওই যে ফজলুর রহমান সাহেবের কথা বলতেছেন, যিনি এখন বর্তমানে বিডিআর তদন্ত কমিটির প্রধান? হ্যাঁ, জেনারেল ফজলুর রহমান বিডিআর এ তখন উনি বলছেন, সেও আমাদেরই বন্ধু মানুষ, সে তখন আসছে যখন আমাদের এখানে সরিষা নিজে গাছ নিয়ে যায়, সে বলছে যে এইসব খবর নিয়ে আমার লেগে আসলে উল্টা তুমি পানিশমেন্ট পাবা, একটা মারলে 3টা মারবা। এর পরবর্তীতে তাদের 28 জন সোলজারকে মেরে বাসে করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই যে একটা ভীতি সৃষ্টি, মানে ভারতের 28 জনকে মারছে, 28 জন মারছে, আমাদের শুধু 1 জন মারা গেছে। তো সেখানে আমাদের লোক, অথচ তখন আমাদের 6 ডিভিশন ছিল, এখন আমাদের 10 ডিভিশন শূন্য হয়েছে আমাদের। তো এখন অনেকে ভাবে এটা আমাদের সাইকোলজিক্যালি আমাদের উইক করতে চায়। এখনো যোদ্ধা হিসেবে তাদের চেয়ে বেটার আমরা। তারা হায়ার করে আনছে ওদের সবচেয়ে, আমরা দেখছি ওখানে যে ওদের সবচেয়ে সাহসী যোদ্ধা যারা আছে, এটা নেপালের অধিবাসী গুকরারা ওদের ফ্রন্ট লাইনে সবচেয়ে গুকরাদের পাঠায়। এটা হলো কি করে, গুকরারা কিন্তু হায়ার করা, এই দেশের নাগরিক না, ভারতের নাগরিক না, কিন্তু ভারতের নাগরিক যোদ্ধারা ভালো যোদ্ধা না। তারপরে এটা করছে কি, তারপরে এই যে পাকিস্তানের সাথে রাখছে, পাকিস্তানে একটা অঙ্গ নাই, পূর্ব পাকিস্তান চলে গেছে, তারপর তাদের লোক তারা দখল করুক না, ওখানে গেছে অভিনন্দনকে তারা ভূপাতিত করছে, আর পরাজয় শূন্যরে নিয়ে তারা ইয়ে করে, পদক দেয়, তারা উৎসাহ করে। আমি SMS পাঠালাম যে ভাই তোমরা ডিফিটেড সোলজার নিয়ে আনন্দ করছে, ও তো ওখানে ধরা খাইছে। ইমরানে উদারতা দেখাইতে চায় তোমাদেরকে এটা হস্তান্তর করো, তোমার বিমানও ভূপাতিত, পাইলটও অ্যারেস্ট হয়েছে, তোমরা কিভাবে জয়ী হয়েছে কিভাবে বলো? একটা একটা লেফটেন্যান্ট, ফ্লাইট লেফটেন্যান্ট মানে ক্যাপ্টেন, একটা ফ্লাইট লেফটেন্যান্ট 11 মিনিটের মধ্যে বিমান উড্ডয়ন করে যাই ওটা ভূপাতি করে দিছে পাকিস্তানের পাইলট, এবং ইয়াং পাইলট মাত্র ঢুকছে আর ইয়েতে এয়ারফোর্সে। তো আর এ হলো লেফটেন্যান্ট কর্নেল যে অভিনন্দনের তারা আপনার খেতাবও দিছে, খেতাব দিয়ে মানুষের, আপনি কারো বাড়িতে মিষ্টি নেবেন, যদি জিপিএ 5 পায়, ফেল করলে কি মিষ্টি নিয়ে যান আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজনের জন্য? এরা ফেল করার পরে মিষ্টি নিয়ে আসে। অভিনন্দনের বিমান ভূপাতিত করলো পাকিস্তানিরা, সেখান থেকে তারা অ্যারেস্ট করলো, সেখান থেকে ভারত মধ্যস্থতা করে ক্ষমা টমা চেয়ে পাইলটকে ফেরত এনে পাইলটকে বিজয়ী বলে অভিনন্দন জানালো। মানে এটা কোন ধরনের? আমি ওই জন্য বললাম একজনকে, ভারতীয়কে, ভাই তোমরা ফেল করার পরে মিষ্টি পাঠাও, ঘটনাটা কি? তো পাস করার পরে মিষ্টি পাঠাও, তুমি তো ধরা খাইছো ওখানে, তুমি তো পারো না, তোমার বইবেন ভূপাতিত। এবং শুধু কি তাই, রিসেন্টলি যে পেহেলগামে যে সন্ত্রাসী হামলায় 26 জন মারা গেল, অবশ্যই নিন্দনীয়, আমরা এটা নিন্দা জানাই, কোনো সন্ত্রাসী সমর্থনযোগ্য না। বাট সেখানেও তো প্রায় যুদ্ধে ভারতের প্রায় 60টা বিমান বহিত হলো, এর ভিতর ডোনাল্ড ট্রাম্পের ভাষায় 5টাই রাফায়েল যুদ্ধ বিমান, যেগুলো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল বিমান বহিত করলো। দেখেন রাফায়েল যে ওটা হলো সিঙ্গেল ইঞ্জিন, সরি ডাবল ইঞ্জিন, কিন্তু পাকিস্তানের কাছে যেটা আছে মিগ 70, ওটার গতি, ওটা সিঙ্গেল ইঞ্জিন, কিন্তু ওটার গতি হলে এটা 37,500 কিলোমিটার মানে পার ইয়েতে, এই যে রাফালের গতি। আর ওদের কাছে যেটা আছে সেটা হলো 40-42 কিলোমিটার গতি, অথচ ওদের সিঙ্গেল ইঞ্জিন। কিন্তু ওদের লগে তো আপনি যখন পুলিশ যখন কোনো ক্রিমিনালকে ধাওয়া করবে, তার স্পিডটা বেশি হইতে হবে। তো এটা রাফেল করতে যাইয়া এটা করছে কি, ওই যে আদওয়ানিকে ব্যবসা দিচ্ছে, সে গুজরাটের লোক, ওইটা দিয়া মোদি তার পার্টির টাকা সংগ্রহ করছে। ফলশ্রুতিতে এইখানে কেলেঙ্কারি হয়েছে এই বিমান কেনার সময়, পরে ডিফেন্স মিনিস্ট্রি থেকে ফাইল গায়েব হয়ে গেছে, এটা পত্রপাতি আছে নিশ্চয়, আপনারাও দেখছেন। তো এই হলো অবস্থা। এটার গতি তো ওই পাকিস্তানের কাছে যে আছে মিগ 27, ওইটা তো 21, ওদের গতি তো এটার চেয়ে বেশি। ওরা হলো একটু পুরানা, আর ওইগুলো হলো ওটা লংজিভিটি বেশি,
ওটার হলো সিঙ্গেল ইঞ্জিন, এদের হলো ডাবল ইঞ্জিন, এই পার্থক্য। কিন্তু গতির দিক দিয়ে পাকিস্তানের গতি বেশি। আর সবচেয়ে বড় হলো ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনার কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে কিন্তু সাহস নাই, আপনি তো নার্ভাস হয়ে যাবেন। কিন্তু আপনার যদি মনোবল থাকে, আলি আলি করে দেখেন হযরত যখন মক্কা বিজয় করছে কয়জন ছিল, তাদের এখানে অনেক সৈন্য ছিল। তো মুসলমানদের ইমানি জোট যেটা আছে এখনো যদি আমাদের ইকুইপ করে, আমরা যে কোনো ওয়ার্ল্ডের অনেক ইয়ের সাথে আমরা কম্পিট করতে পারি। কিন্তু হাসিনা কিছু লোকরা ইফিশিয়ান্ট লোকরা আনে নাই, যার পরিপ্রেক্ষিতে এখন আজকে হযবরল অবস্থার পর আমাদের কোনো একটা ইনস্টিটিউশন কাজ করতেছে না। কারণ করছে কি, উনি যেমন বলবেন স্যার, এরকম মানসিকতার লোকজনের নিয়ে আসছে হাসিনা এই 17 বছরে। এখানে কোনো জানে কম মানে বেশি ওই ধরনের লোকেরা নিয়ে আসে, যেটা তার কথা যেগুলি বলবে সেটা নিয়ে আসবে। এটা আইনে নাই, এটা আমি করতে পারি না, এটা করলে এটা মানবাধিকার লঙ্ঘন, এইসব কথা বলার মতো একটা লোক ছিল না কোনো প্রতিষ্ঠান থেকে। আপনি তার ফলশ্রুতি হিসেবে দেখেন জুডিশিয়ারিতে অনেক দেশে সৌমোটো করে, কিন্তু হাসিনার আমলে যে এত কিছু ঘটনা ঘটলো, কোনো একটা জুডিশিয়ারিতে একটা সৌমোটো কোনো একটা রায় দিছে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে দিছে। সেনাবাহিনী পুরা ইমরানের বিরুদ্ধে ছিল, কিন্তু সে বলছে যে তাকে অ্যারেস্ট করা যাবে, তার বেল দিয়ে, এবং সেখানে পুলিশ কমিশনারকে কাস্টোডিয়ান বানাইছে। ইমরান বলছে যে আমার নিরাপত্তা, আমি বাড়িতে গেলে আমরা মেরে ফেলতে পারি আর্মি। তখন কোর্ট থেকে রায় দেওয়া হলো যে না, এটা কাস্টোডিয়ান হবে কে, তার জিম্মা থাকবে, সেটা হলো পুলিশ, লাহোরের পুলিশ কমিশনারের আন্ডার। বলছে তারা খাওয়া তুমি, তার প্রতি সপ্তাহে রিপোর্ট দিবা কোর্টকে তার কি অবস্থা। এখনো দেখেন, এখন যে আমাদের আসিফ মুনির তারা দায় মুক্তি করতেছে। আর্মির জন্য তো পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে, আর্মির এসব গোড়ামি কার্জন নির্বুদ্ধিতার জন্য। তারে সে রিটায়ার করার পরে সে র্যাঙ্ক পড়তে পারবে, ইউনিফর্ম পড়বে, তার ইউনিফর্ম খোলা যাবে না, এটা আইন করছে। এবং তার কোনো বিচারও করা যাবে না, এবং সে ফিল্ড তার বিচার করা যাবে। তাহলে রিটায়ার হওয়ার পরে সে মার্ডার করলে তার বিচার করা যাবে না, কিরকম অসভ্য। এবং এটার প্রতিবাদে সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি পদত্যাগ করছে। কিন্তু আমাদের দেখেন তো একটা বিচারপতি আমাদের এখানে, আমাদের বিচারপতিরা যেরকম কাণ্ডকীর্তি করতেছে দেখেন, আমাদের চিফ জাস্টিস থেকে সোনার তলোয়ার নেই, হারুনের থেকে, বুঝছেন, হারুনের থেকে সোনার তলোয়ার নেই, ওইটা তো কারো মাথায় বাড়ি দিয়া সোনার তলোয়ার বানাইছে সে। আর তারপরে ছাত্রলীগের লোকের থেকে ফুলের নিচ্ছে, স্টেডিয়ামে সম্বর্ধনা নিচ্ছে। লজ্জা কোথায় চিফ জাস্টিস এটা করছে, চিন্তা করেন। আমরা এখন যে চিফ জাস্টিস আসছে, উনি দেখেন, উনি একটা এনজিওর যেটা ফান্ড করে সেটার মিটিং এ গেছে। আমি আশ্চর্যজনক, তার বাপ আমাদের বন্ধু ছিল, হ্যাঁ, সে এখানে গেছে। এই যে এখন রাফায়েত সাহেব, বর্তমান উনি ডিসেম্বরে রিটায়ারমেন্টে যাচ্ছে। রাফায়েত সাহেবে একটা এনজিও যেটা ফান্ডিং করে, হ্যাঁ, পলিটিক্যালি উনি সেই মিটিং এ কি করে যায়? উনি নাকি ভালো লোক, অক্সফোর্ড গ্রাজুয়েট। শুনেন, ভালো লোক এক জিনিস, আর অন্য আরেক জিনিস, প্রশাসক আরেক জিনিস, বিচার বিভাগের প্রধান হওয়া আরেক জিনিস। ওনার বাপকে আমরা রোল মডেল মনে করতাম, আমাদের বন্ধু ছিল ওনার বাপ, বেরশের ইস্তিয়াক সাহেবের, তখন আমার মেয়ে বেরশের হলো, বলে যে আপনার প্রথমবার পাশ করছে, আমরা ধন্যবাদ ভাই আপনার। রফিকুল হক আর ওনারা রোল মডেল এই দেশের। ঈশা তারা জেলে নিছে এই প্রতিবাদ করতে যায়, তার ব্যক্তিগত কোনো ডিসঅনেস্টি ছিল না এই আমাদের চিফ জাস্টিসের বাপ। কিন্তু তার সন্তান হইয়া সে একটা এনজিওর মিটিং এ যায় কি করে, আমি আশ্চর্য হয়ে যাই। উনি ডিসেম্বরে চলে যাচ্ছে, উনি একটা এনজিওর মিটিং এ যায়। বিচার বিভাগের লোকজনের পাবলিক গ্যাদারিং এ যাইতে নিষেধ করা হয়, কারণ এতে খাতির মহব্বত হয়ে গেলে ওইটার বিচারের প্রভাব পড়ে। সেই জন্য ওয়ার্ল্ডের কোনো জায়গায় কোনো রকম এরকম লেভেল কোনো রাজনৈতিক কোনো কোনো এনজিওর মিটিং এ যায় না। উনি ওই দিন গতকালকে না পরশু দেখলাম একটা মিটিং এ, উনি একটা অনুষ্ঠানে, একটা এনজিওর অনুষ্ঠানে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম উনি কি করে এটা গেলেন। উনি যদি শুনে থাকেন, আমি ওনাকে বলবো, ওনার ফাদারকে আমরা রোল মডেল মনে করি। এরশাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, ওনাকে জেলও নেওয়া হয়েছে, কোনো বিচারপতিরা বেল দিতে চায় না, হিয়ারিং করতে চায় নাই। পরে এক কোর্ট থেকে তাকে বেল দিচ্ছে, তার বাপকে, বেরশের ইস্তিয়াককে। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন, রফিকুল হক, বেরশের ইস্তিয়াক, তার সন্তান হইয়া সে একটা এনজিওর মিটিং এ যাচ্ছে। তারপরে এখানে